আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা শিখেছিলাম ফ্রন্ট গ্রুপের কাজ। ফ্রন্ট গ্রুপে আমি কি কি কাজ দিই, এখানে কিন্তু সম্পূর্ণ কাজটাই দেখিয়ে দিয়েছিলাম ফ্রন্ট গ্রুপে। আজকে শুরু করব প্যারাগ্রাফ গ্রুপের কাজ। তো ক্লাস শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে আর লাইক দিয়ে সাথে থাকবেন। চলুন শুরু করি আজকে নতুন ক্লাস। প্যারাগ্রাফ গ্রুপের ভিতরে আমার কি কি কাজ আছে, এখানে কিন্তু অনেকগুলি কাজ আছে। আমি নিচ থেকে শুরু করি। আমি ফার্স্টে দেখতে পাচ্ছি অ্যালাইন টেক্সট লেফট। আচ্ছা, আমি বলে দিই আগে, অ্যালাইনমেন্ট হচ্ছে আমাদের টোটাল 4 প্রকার। অ্যালাইনমেন্ট টোটাল 4 প্রকার। একটা হচ্ছে লেফট, সেন্টার, রাইট আর হচ্ছে জাস্টিফাই। এইগুলো হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট 4 প্রকার, ঠিক আছে? তো এই 4 প্রকারটা আগে দেখবো। তো তার জন্য আমি এখানে কিছু একটা লিখি। আচ্ছা, এখানে আমি একটা প্যারাগ্রাফ লিখে রেখেছি। দেন মনে করেন যে এখান থেকে একটা লাইন কপি করে নিচ্ছি। ওকে, আমি হচ্ছে এখান থেকে জাস্ট কিবোর্ড কমান্ড যে কথাটা আছে এই কথাটা একটু কপি করে এই ডকুমেন্টে নিয়ে আসি। এখন যে কিবোর্ড কমান্ড, এটা হচ্ছে আমার পেজের কোন সাইডের দিকে লেখা আছে একটু খেয়াল রাখবেন। এটা কিন্তু আমাদের পেজের ডান দিকেও না, বাম দিকে কিন্তু লেখা আছে। ডান দিক কিন্তু আমাদের পেজের এই সাইডটাকে বলা হচ্ছে ডান দিক, আর এই সাইডটা হচ্ছে আমাদের কিন্তু বাম দিক। তো পেজের এটা কিন্তু আমাদের বাম দিকে লেখা আছে। তো এখন আমি যদি এটা কিবোর্ডের মাধ্যমে সেন্টার করি, অথবা এখানে যদি আমি সেন্টারে ক্লিক করি তাহলে কিন্তু সেন্টার হয়ে যাবে, ঠিক আছে? আর যদি কিবোর্ডের মাধ্যমে সেন্টার ক্লিক করি তাহলে হচ্ছে কন্ট্রোল ই দিলে হচ্ছে আমাদের সেন্টার হবে। এখানে যদি আমি কার্সরটা রাখি তাহলে সেন্টারের কিবোর্ড কমান্ডটা আমি দেখতে পাবো, যে কন্ট্রোল ই দিলে হচ্ছে আমার সেন্টার হবে, ঠিক আছে? আবার হচ্ছে আমি যদি লেফটে নিয়ে যেতে চাই, মানে বামে নিয়ে যেতে চাই, তাহলে কন্ট্রোল প্লাস এল, দেখেন লেখা আছে অ্যালাইন টেক্সট লেফট কন্ট্রোল প্লাস এল, ঠিক আছে? কন্ট্রোল প্লাস এল যদি দিই আমি, তাহলে আমার লেখাটা বামে চলে যাবে। কন্ট্রোল ই দিলে লেখা যাবে মিডিলে, কন্ট্রোল এল দিলে লেখা যাবে বামে। তারপর হচ্ছে কন্ট্রোল আর দিলে আমার লেখা চলে যাবে ডানে, অ্যালাইন টেক্সট রাইট, কন্ট্রোল আর অথবা এখানে ক্লিক করলে আমার লেখা কিন্তু চলে যাবে ডানে, ঠিক আছে? আমি আর যদি আবার হচ্ছে এখন কন্ট্রোল আর দিই, এখন তো ডানেই আছে। এখন যদি আমি আবার কন্ট্রোল আর দিই তাহলে কিন্তু আমার বামে চলে যাবে, কারণ আমার কিন্তু ডানেই আছে এটা। আচ্ছা, তো আমি কন্ট্রোল আর দিলে দেখতে পাচ্ছি আমার লেখাটা ডানে যাচ্ছে, কন্ট্রোল এল দিলে লেখা বামে যাচ্ছে, কন্ট্রোল ই দিলে লেখা মিডিলে আসছে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি জাস্টিফাই হচ্ছে আপনার লেখার লাইনগুলো সমান করে দিবে। আমি এটা ভালো মতন বোঝানোর জন্য এখানে আমি কিছু লিখে রেখেছি। তো এখানে লেখাগুলো একটু দেখবেন যে আমার মার্জিন থেকে শুরু হয়েছে কিন্তু সবগুলো লাইন, কিন্তু মার্জিনের সম্পূর্ণ লাইন শেষ হচ্ছে না। এখানে আমার কিছুক্ষণ জায়গা ফাঁকা আছে, এখানে কিছু লাইন ফাঁকা আছে, এক কথায় হচ্ছে কম বেশি আছে, ঠিক আছে? তো এই লাইনগুলোকে পুরোপুরি সমান করে দিবে জাস্টিফাই যদি আমি করে দিই, কন্ট্রোল জে অথবা জাস্টিফাই যদি আমি ক্লিক করি, তাহলে লাইনগুলো আমার সমান করে দিবে, মার্জিন টু মার্জিন লাইনগুলো আমার সমান করে দিবে, ঠিক আছে? তো আমার যদি লাইনগুলো সমান করে রাখি তাহলে আমার লেখাগুলো দেখতে কিন্তু সৌন্দর্য থাকবে, ঠিক আছে? তো এভাবে করে কিন্তু আপনি জাস্টিফাই সবগুলো করতে পারবেন, সবগুলো লাইন আপনার জাস্টিফাই যেটা প্রয়োজন হবে আপনি সেই জাস্টিফাই করে দিবেন। তাহলে কিন্তু আপনার লাইনে যে কম বেশিটা আছে এই কম বেশিটা কিন্তু আর থাকবে না। এটা কিন্তু সুন্দর করে সমান করে দিলে লেখাগুলো তখন দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে?
আচ্ছা, আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। কন্ট্রোল জে যদি দিই তাহলে আমি জাস্টিফাই দেখতে পাবো, কন্ট্রোল জে। ঠিক আছে, কন্ট্রোল জে জাস্টিফাই। তাহলে আমার অ্যালাইনমেন্টের কাজগুলো কিন্তু শেষ হয়ে গেছে। অ্যালাইনমেন্ট হচ্ছে টেক্সট, অ্যালাইন টেক্সট লেফট করলাম কন্ট্রোল এল, কন্ট্রোল ই দ্বারা সেন্টার করলাম, কন্ট্রোল আর দ্বারা রাইট করলাম, কন্ট্রোল জে দ্বারা জাস্টিফাই করলাম। ওকে, আচ্ছা, দেন হচ্ছে আমি এখানে আবার আসি। তার পাশে আমি দেখতে পাচ্ছি লাইন স্পেসিং। লাইন স্পেসিংটা আমি এখান থেকে দেখাই। লাইন স্পেসিংটা হচ্ছে যে আমার এই লাইনের মাঝখানে যে গ্যাপ গুলো আছে, এই গ্যাপ গুলো আমি কমাতে বাড়াতে পারবো। ঠিক আছে, এই গ্যাপ গুলো আমি যদি কমাতে বাড়াতে চাই তাহলে আমাকে লাইন স্পেসিংটা ব্যবহার করতে হবে। তো আমি এই সবগুলো লাইন সিলেক্ট করে নিলাম, যতগুলো লাইন আমার লেখা আছে। দেন হচ্ছে আমি এখন লাইন স্পেসিং এ যে দেখতে পাচ্ছি আমার 1.15 করা আছে। ঠিক আছে, আপনি যদি চান 2.0 করতে পারেন, লাইন স্পেসিং গুলো আরো বাড়াতে পারেন। আপনি চাইলে আরো বাড়াতে পারেন 2.5, 3.0। ঠিক আছে, এখন এটা আমাদের যদি নরমাল বলি তাহলে নরমাল কিন্তু আমাদের 1.0, নরমাল হচ্ছে 1.0। এবং এখানে আমি দেখতে পাচ্ছি রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। এই রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ করে দিলে আমার সবগুলো লাইন কিন্তু আরো একটু ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, তো এই রিমুভ স্পেস প্যারাগ্রাফ যখন ব্যবহার করলাম, এটা দেখেন আমার কিন্তু এটা আগের মতন করি তাহলে কন্ট্রোল জেড দিলে হচ্ছে আন্ডু হবে আমাদের। এটা আন্ডু করলে আমার কিন্তু এই পর্যন্ত লেখা আছে। ঠিক আছে, পেজের এই পর্যন্ত লেখা আছে। এখন যদি আমি এটা সবগুলো ক্লিক করে 1.0 করে দিই, একটু কমলো কিন্তু। তারপর কিন্তু আমি এটা রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ করে দিই, আরো একটু কিন্তু কমে গেল অনেকখানি জায়গায়। এই লাইন স্পেসিংটা আমার কিন্তু কমানো বাড়ানোর প্রয়োজন হতে পারে। ঠিক আছে, তো লাইন স্পেসিংটা যদি আমি কমিয়ে বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমার আরো লেখাগুলো একটু সুন্দর লাগবে। তারপর হচ্ছে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ যেটা করলাম, এটা যদি করি তাহলে কি হবে, এই যে লাইনগুলো কমলো, আপনার দেখা যাচ্ছে যে একটা পেজে আপনার অ্যাপ্লিকেশন লিখেছেন, অ্যাপ্লিকেশনটা আমাদের সাধারণত এক পেজে লিখতে হয়। তো অ্যাপ্লিকেশনটা এখন আপনি এক পেজে লিখেছেন, বাট আপনার হচ্ছে এক পেজ থেকে একটা লাইন বা দুইটা লাইন চলে গেল আরেকটা পেজে। তখন আপনি এই রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ করে দিলে আপনার ওই পেজের ভেতরে ওই একটা অথবা দুইটা লাইন চলে গেলে ওই লাইনগুলো অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। কোন বোঝাতে পেরেছি সবাইকে। এরপর আছে শেডিং কালার। শেডিং কালার হচ্ছে আপনি লাইনে কালার ব্যবহার করতে পারবেন। আপনি লাইনে যে কোনো কালার ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনি শেডিং যে কোনো কালার একটা ব্যবহার করি। আমি সাপোজ মনে করেন এই কালারটা ব্যবহার করছি। তো আমি যখন ব্যবহার করছি, একটা লাইনে ব্যবহার করছি, তখন কিন্তু দেখতে পাচ্ছি আমার তিনটা লাইন বা এখানে পুরো প্যারাতে কিন্তু আমার শেডিং কালারটা হয়ে গেছে। এখন আমি যদি চাই একটা লাইনেই আমি শেডিং কালার করব, তাহলে আমি কি করতে পারি, তাহলে আমার এখানে কিন্তু ইন্টার দেওয়া লাগবে। ইন্টার যদি আমি এখানে দিয়ে দিই, দেন আমি কিন্তু এখান থেকে বাকিগুলো নো কালারে কালার চলে যাবে। ঠিক আছে, আমার উপরের একটা লাইনে কালার। আপনার যদি ইন্টার না ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার পুরো একটি প্যারা কালার হয়ে যাবে। ঠিক আছে, তো আপনার হচ্ছে যদি পুরো প্যারাটাই কালার করতে চান আপনি, তাহলে শেডিং কালার ইউজ করতে পারেন। আর যদি আপনি একটা লাইন কালার ইউজ করতে চান, একটা লাইনে যদি আপনি কালার ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি শেডিং কালারে যে কোনো একটা কালার ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো আসি বিষয় যে এই কালারটা আমরা কখন ব্যবহার করব। এই কালারটা আমরা সাধারণত সিভি লেখার সময় ব্যবহার করব। সিভি এখন আপনার যদি লেখার প্রয়োজন হতে পারে, তো সিভি লিখতে হলে আপনার এই শেডিং কালার গুলো ব্যবহার করলে সিভিটা কিন্তু আরো সৌন্দর্য হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে দেখতে পাচ্ছি বাটন বর্ডার। বাটন বর্ডারের কাজটা আমরা এই ভিডিওতে দেখাবো না। বাটন বর্ডারের কাজটা হচ্ছে আমরা আরো দুই জায়গাতে পাবো, ইনসার্টে পাবো এবং পেজ লেআউটে পাবো। যখন আমরা ইনসার্ট পেজ লেআউট শিখাবো তখন এই বাটন
বর্ডারটা পাবো, ঠিক আছে। সেই সময় হচ্ছে বাটন বর্ডারটার কাজ আমরা দেখে নিব। তারপর হচ্ছে আমি দেখতে পাচ্ছি উপরে বুলেটস লেখা আছে। আচ্ছা, এই বুলেটস কিন্তু সেই বুলেটস না যে পিস্তলের বুলেট মনে করতে পারেন, এই বুলেট কিন্তু সেই বুলেট না। আপনার বুলেটটা হচ্ছে এটা কোনো কিছু পয়েন্ট আকারে আপনি চাইলে লিখতে পারেন, ঠিক আছে। পয়েন্ট আকারে বলতে হচ্ছে আপনার যে আমরা তো অনেক সময় লিস্ট করি বাজারে গেলে, যে আমরা বাজারে গেলে কি কি কিনবো। তো অনেক সময় হচ্ছে মনে করেন যে হ্যাজ অথবা স্টার চিহ্ন আমরা ব্যবহার করে লিস্ট কিন্তু করি, ঠিক আছে। সেই সময় কিন্তু আমরা চাইলে এই কম্পিউটারের মাধ্যমে করতে গেলে আপনার এরকম বুলেট ব্যবহার করতে হবে, ঠিক আছে। এখানে অনেকগুলো বুলেট পাবো আমি। আচ্ছা, কম্পিউটার ভাষাতে বুলেটকে কিন্তু আনঅর্ডার লিস্ট বলা হয়। কম্পিউটার ভাষাতে বুলেটকে আনঅর্ডার লিস্ট বলা হয়। তো আমি এখান থেকে যে কোনো একটা বুলেট নিয়ে নিলাম, ঠিক আছে। আপনার যদি মনে করেন যে এই বুলেট লাগবে না, আপনার অন্য ধরনের বুলেট লাগবে, তাহলে ডিফারেন্ট নিউ বুলেটে যাবে। যাওয়ার পর আপনার সিম্বল লাগবে নাকি পিকচার লাগবে নাকি ফন্ট লাগবে, আপনার কোনটা লাগবে। আমি যদি মনে করি যে আমার সিম্বল লাগবে, তো সিম্বলে যাব। যাওয়ার পর এখান থেকে আমি যে বুলেটটা সিলেক্ট করবো, ওকে করে দিলে এখানে ওকে করে দিব, তাহলে সেই বুলেটটা আমার এখানে চলে আসবে, ঠিক আছে। দেন এখানে মনে করেন যে আপনি 5টা পয়েন্ট লিখলেন, যেমন লিখি আমি ডি এইচ এ ঢাকা, তারপর হচ্ছে কে এইচ এল খুলনা, তারপর হচ্ছে বি ও জি ইউ আর বগুড়া, রাজশাহী, আর হচ্ছে ঢাকা, খুলনা, রাজশাহী, বগুড়া, সরি ঢাকা, খুলনা, বগুড়া, রাজশাহী, তারপর হলো চিটাগাং দিলাম। দেন এই 5টা পয়েন্ট হলো শেষ আমার। এবার যদি আমি ইন্টার দিই তাহলে কিন্তু আমার দেখতে পাচ্ছি যে ওই বুলেট সাইনটা কিন্তু আবার চলে আসছে। এখন আমি মনে করছি যে আমি আবার স্বাভাবিক লিখতে চাচ্ছি, এই বুলেট সাইনটা আমার প্রয়োজন না। তো ইন্টার দিলে যেহেতু বুলেট সাইনটা আসছে, আমি যেখান থেকে বুলেট সাইনটা নিয়েছিলাম সেখানে গিয়ে যদি আমি নানে ক্লিক করি তাহলে কিন্তু বুলেট সাইনটা চলে যাবে। কিন্তু তাও দেখেন যে আমার এই পাশে কিন্তু লেখাটা যায়নি। ব্যাক স্পেস দিই, আবার ইন্টার দিই। এবার দেখেন যে আমার বুলেট সেন্টার যখন আসছে তখন আমি আরেকবার ইন্টার ক্লিক করলেই আমার বুলেট সেন্টার চলে যাবে, মানে ডাবল ইন্টার ক্লিক করলে আমার বুলেট সেন্টার চলে যাবে। আমার লেখা কিন্তু আবার এই পাশ থেকে আমি যেটা চাবো সেটা কিন্তু আমি এখান থেকে লিখতে পারবো। সাপোজ মনে করেন এই জিনিসটাই আমি হচ্ছে আবার এখানে কপি পেস্ট করে দিলাম। আর যদি আপনার লেখা এ পাশে থেকে যায়, এ পাশে যদি না যেতে চায়, তাহলে এখানে একটা আমি আইকন দেখতে পাচ্ছি, এই আইকনটাকে যখন ক্লিক করে ধরে এই মার্জিনের সাথে লাগিয়ে দেবো তাহলে এটা মার্জিনের সাথে কিন্তু চলে যাবে। ওকে, তারপর হচ্ছে যেহেতু আমি এখানে জেলার নাম লিখেছি, তো এখানে আমাদের বুলেট সাইনের কিন্তু কাজ শেষ হয়ে গেল। এরপরে আসি হচ্ছে আপনার নাম্বারিং। নাম্বারিংকে কিন্তু কম্পিউটারের ভাষাতে বলা হয় অর্ডার লিস্ট, ঠিক আছে। যেসব আমরা পয়েন্ট করে লিখি 1 2 3 অথবা ABCD অথবা রোমান সংখ্যা, ঠিক আছে, এসব কিন্তু আমাদের নাম্বারিং লিস্ট বলা হয়। তো আমি যদি এখানে 1 2 3 কোন ধরনের নিতে চাচ্ছি, একটা আছে ফুল স্টপ আর একটা আছে ব্র্যাকেট, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা কিন্তু ইউজ করতে পারবেন। তো আমি এখানে নাম্বারিংটা নিয়ে নিলাম 1 2 3 যেটা। আবার এইভাবে করে আমি কিন্তু জয়টা পয়েন্ট লেখার তো এটা আমি কিন্তু পয়েন্ট ইন্টার দিলে কিন্তু আমি লিখতে পারবো, ঠিক আছে। যতবার আমি ইন্টার দিব ততবারই কিন্তু আমার ওই পয়েন্ট আকারে কিন্তু আসবে। তো আমি এখানে মনে করছি 3টা ডিস্ট্রিক্টের নাম লিখলাম, তো 3টাই লিখবো, আর লিখবো না। আমি তো ইন্টার দিলে আবার আসছে, তখন আমি আরেকবার ইন্টার ক্লিক করব, চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আছে হচ্ছে আমাদের মাল্টি লেভেল লিস্ট। মাল্টি লেভেল লিস্টটা হচ্ছে যেটা একটু আমি কপি করে এখানে বসিয়ে দিই।
মাল্টি লেভেল লিস্টটা হচ্ছে আপনার এখান থেকে আপনি যে লিস্টটা ব্যবহার করতে চাচ্ছেন সেই রকম লিস্ট আপনি কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। এখন সাপোজ মনে করেন যে আপনি এটা ব্যবহার করতে চাচ্ছেন অথবা এটা ব্যবহার করতে চাচ্ছেন। আচ্ছা, এটাই ব্যবহার করি। এখানে আমি কি দেখতে পাচ্ছি, 1, তার পাশে কিন্তু ডট, তারপর নিচে কিন্তু একটু ফাঁকা, তার পাশে কিন্তু আবার 1 ডট 1 ডট এরকম করে আসছে, তাই না? এটা যখন আমি ব্যবহার করব তখন দেখেন যে আমার সামনে আসলো। এবার হচ্ছে এখানে আমি লিখে দিয়েছি যে ঢাকা। দেখছেন আমার কি যেরকম দেখলাম সেরকম কি আসলো? সেরকম কিন্তু আসেনি, ঠিক আছে। যেরকম দেখতে পারলাম সেরকম কিন্তু আমার আসেনি, 1 2 3 4 করে কিন্তু আমার আসছে। তো এখন বিষয় হলো যে আমার 1 2 3 4 করে যদি আসছে, তাহলে আমার এটা আর এটার মধ্যে তাহলে পার্থক্য কি দাঁড়ালো? এইটা আর উপরে যে নাম্বারিং লিস্ট আমি ব্যবহার করলাম দুটোর মধ্যে তাহলে পার্থক্য কি দাঁড়ালো? একটা জিনিস দেখবেন যে আপনার ডিস্ট্রিক্ট নেম, তার এই পাশে কিন্তু আমার ফাঁকা আছে, ঠিক আছে। এটা চাইলে তো আমি লাগিয়ে দিতে পারি, এই পাশে কিন্তু আমার ফাঁকা আছে, আর এটার কিন্তু কোনো পাশে সামনে কিন্তু ফাঁকা নেই, ঠিক আছে। আমরা যদি একটু সৃজনশীল প্রশ্নের কথাগুলো বলি, যে আপনার সৃজনশীল প্রশ্ন বা কথা যদি বলি, তাহলে হচ্ছে আপনার সৃজনশীল প্রশ্নগুলো কিন্তু 1 নাম্বার মার্জিনের সাথে লেখা থাকে, তারপর কিন্তু সৃজনশীল প্রশ্নটা থাকে, তারপর কিন্তু ক খ গ ঘ একটু মার্জিনের সাইডে থাকে। এটা তাহলে আপনার যে ক খ গ ঘ ওসব কিন্তু আমাদের ব্যবহার করা হচ্ছে নাম্বারিং লিস্ট, আর যেটা আমি 1 2 নাম্বার মার্জিনের সাথে দিতে চাচ্ছি সেটা কিন্তু আমি ব্যবহার করতে পারবো মাল্টি লেভেল লিস্ট। আচ্ছা, এখন ক খ যদি এখন বলেন যে ভাইয়া ক খ এখানে কিভাবে ব্যবহার করবো? এর ক খ ব্যবহার করতে হলে আপনার ফ্রন্টকে বাংলা করতে হবে, তারপর হচ্ছে এখান থেকে আপনার চেঞ্জ লিস্ট সরি ডিফারেন্ট নিউ নাম্বারিং ফরম্যাট, এখানে যে আপনার কিন্তু যেসব আপনি ব্যবহার করতে চাচ্ছেন এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে, ঠিক আছে। আপনার ফন্টটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, এটা আমি আরেকটা যখন বাংলা আপনাদের লেখা শিখাবো সেই সময় এই জিনিসটা দেখিয়ে দেবো যে আপনারা ক খ করেও কিভাবে পয়েন্ট করে লিখতে পারবেন। ওকে, আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে দেখতে পাচ্ছি ডিসক্রেস ইন্ডেন্ট আর হচ্ছে ইনক্রেস ইন্ডেন্ট, ঠিক আছে। এটার কাজটা কি? ডিসক্রেস ইন্ডেন্ট বা ইনক্রেস ইন্ডেন্ট এটার কাজটা হচ্ছে আপনার যেমন হচ্ছে এই ডিস্ট্রিক্ট নেম, এটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। আমি যদি এখন ইনক্রেস ইন্ডেন্ট ক্লিক করি তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার এই ডিস্ট্রিক্ট নেমটা মুভ হচ্ছে, কোন দিকে যাচ্ছে? আমার ডান দিকে। আবার যদি আমি ইনক্রেস ইন্ডেন্টে ক্লিক করি তাহলে এটাও আমার মুভ হচ্ছে, কিন্তু আমার যাচ্ছে বাম দিকে। তো আপনার যদি বামে অথবা ডানে মুভ করার প্রয়োজন হতে পারে আপনার লেখাটা, তখন আপনি ডিসক্রিট ইন্ডেন্ট অথবা ইনক্রেস ইন্ডেন্টে ক্লিক করে ডানে বামে মুভ করাতে পারবেন। তারপর দেখতে পাচ্ছি হচ্ছে শর্টের এটা আমাদের বলতে গেলে এখানে কাজ নেই। তারপর হচ্ছে শো এন্ড হাইড, এটারও আমাদের কাজ করে না। এটা যদি আমি ব্যবহার করি প্রত্যেকটার পাশে এরকম একটা সাইন চলে আসবে, ঠিক আছে। আপনি এই সাইনের এই পাশে কোনো কিছু লিখতে পারবেন না, এই পাশে লিখতে পারবেন কিন্তু ডান পাশের দিকে আপনি কোনো কিছু লিখতে পারবেন না, ঠিক আছে। তো আমাদের কিন্তু প্যারাগ্রাফ গ্রুপের কাজটা কিন্তু শেষ হয়ে গেল। আশা করি সবাই এ পর্যন্ত বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে ভিডিওতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই ক্লাস, নেক্সট দিন দেখা হচ্ছে আবার নতুন ক্লাসে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।